চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার নিহত আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের বড় ভাই আলম আরেকটি মামলা করেছেন। ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। এই মামলাটিও কোতোয়ালি থানায় করা হয়েছে। আলিফ হত্যার ৫ দিন পর হত্যা মামলা করল নিহতের বাবা ও বড় ভাই। এর আগে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছিল। গত মঙ্গলবারের ওই সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা ৩টি করেন। এই ৩ মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং ১৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সংঘর্ষের ওই ঘটনায় গ্রেপ্তার ৩৮ জনের মধ্যে আইনজীবী হত্যায় ৯ জন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। ভারতীয় গণমাধ্যম হঠাৎ করেই ভয়ানকভাবে বাংলাদেশের পেছনে লেগে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক শীর্ষক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয়। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমেরও ভূমিকা রাখা উচিত। বর্তমান সময়ে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, সম্পর্কে ভারত যদি আমাদের উদ্বেগকে অগ্রাধিকার দিত তাহলে এই সংকট তৈরি হতো না। উভয়ের স্বার্থ রক্ষার জন্যই দুদেশের সম্পর্ক হবে জানিয়ে উপদেষ্টা বলেন, তাহলেই পানি, সীমান্ত হত্যা সহ বিভিন্ন সমস্যা সহজে দূর করা সম্ভব। ভারতীয়দের সাথে আলাপ হয়েছে, তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত, যেটা যে দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে মারা, পৃথিবীতে আর কোথাও এটা নেই। আমি অসংখ্য না, অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার হয়েছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ নেই। এটা যায় না, কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার কোনো প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারই অপরাধ হলেই গুলি করে মারতে হবে এমন কথা নেই। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন, তখন কিন্তু আপনি 3টা কাজ একসাথে করে ফেলতেছেন। তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা এবং তার শাস্তি বিধান করা। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে, তাকে ধরো আপনার দেশেই আইনের কাছে সুপর্দ করবেন, তারা বিচার করুক, শাস্তি দিয়ে, কোনো অসুবিধা নেই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিদ আলম বলেছেন, খুনি শেখ হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন গণমানুষের আকাঙ্ক্ষার এই বিপ্লব সফল না হয়। তবে কোনোভাবেই সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব শেখ হাসিনা রাখবে না। সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাজিদ বলেন, ৫ আগস্টে এমন অনেক শহীদ পরিবার রয়েছেন যাদের দাফন করতে দেয়া হয়নি, তাদের বাড়িতে বাড়িতে থাকতে দেয়া হয়নি, তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি খুনি হাসিনা আসে, আবার করা হবে। সেই জায়গা থেকে সবার দায়িত্ব, যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে, ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত ৩১ দফাও বাস্তবায়ন করবে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্যে ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসলে কি না তা দেখতে হবে। কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী, 15-16 বছর ধরে যেই দাবিগুলো ছিল না, যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি,
এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আর একটু গভীরভাবে দেখতে হবে। 10 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে তিনি রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। শিক্ষার্থী জনতা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন জানিয়েছে এবং এ সরকারের প্রতি দলটি এখনও আস্থা ও বিশ্বাস রেখে সমর্থন অটুট রেখেছে। একই সঙ্গে সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে। সাতক্ষীরায় কর্মী সম্মেলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। জেলায় 17 বছর পর হতে থাকা এই কর্মী সমাবেশে বক্তৃতা করবেন জামায়াতের আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে জেলাব্যাপী সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। গতকাল রাতে তিনি সাতক্ষীরায় পৌঁছান বলে জামায়াত সূত্র থেকে জানা গেছে। আজ সকাল 10টায় মুসলিমা কিন্ডার গার্ডেনে রোকন সম্মেলনে প্রধান অতিথিও ছিলেন ডাক্তার শফিকুর রহমান। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় রোববার ঘোষণা করা হবে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। শনিবার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মুনির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 23 অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চ পাঠানো হয়। 31 অক্টোবর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে 21 নভেম্বর বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমান রাখেন। কোনো অপরাধী যত বড়ই অপরাধ ক্ষমতাধর হোক না কেন অপরাধ করে পার পাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চিকিৎসক হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ জড়িত 3 জনকে গ্রেপ্তার নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়াও কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও জানান ডিএমপির এই উপপুলিশ কমিশনার। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। রাজধানীর হাজারীবাগে গেল 15 নভেম্বর মধ্যরাতে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার AKM আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। দেশের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নাইম খান, জাহিদুর রহমান রিফাত ও আবু তাহের নামে 3 জনকে। গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে দেয়াল টপকে ডাক্তার AKM আব্দুর রশিদকে নৃশংসভাবে হত্যা করে তারা। এ সময় নিহতের স্ত্রী সুপিয়া রশিদের আত্মচিৎকারে পালিয়ে যায় খুনিরা। এরপর প্রযুক্তির সহায়তায় আর CCTV ক্যামেরার ফুটেজ শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলার সংবাদ সম্মেলন করেন ডিএমপি। এ সময় রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, অপরাধী যত বড়ই ক্ষমতাধর হোক না কেন অপরাধ করে কোনো পার পাবে না। সে যেই হোক, এটা ব্যাপারে জিরো টলারেন্স আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবোই অপরাধীরা অপরাধ করে পার পাবে না। এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। চিকিৎসক হত্যার ঘটনায় জড়িতদের কাছ থেকে একটি চাকুসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে বলে জানান রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতোই আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সেভাবে পাইছে। এটা হয়তো বা 164-এও আসবে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা।
হেমন্তের শেষ মুহূর্তে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল 10 ডিগ্রির ঘরে। এই তাপমাত্রায় অনুভূত হচ্ছে কনকনে শীত। আজ ভোর 6টায় 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়। সূর্য আলো ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে শীত। শীত উপেক্ষা করেই দরিদ্র শ্রেণীর মানুষগুলো ছুটছেন কাজের উদ্দেশ্যে। পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, শনিবার ভোর 6টায় তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। পৌষ আর মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে, তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার পাওয়া গেছে 29 বস্তা টাকা। পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদটির 10টি লোহার দানবাক্স আছে। প্রায় 3 মাস পর দানবাক্সগুলো খোলা হয়। এবার 3 মাস 14 দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। আজ সকাল 7টায় 10টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক থেকে রেকর্ড 29 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 400 জনের একটি দল। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদের কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা 3 মাস 14 দিন পর দানবাক্স খুলেছি। ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছে, প্রায়টরি আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের আক্রমণে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উপর পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সারা দেশের পেশাজীবীদের প্রতিবাদের অংশ হিসেবে শনিবার রাজধানীর মতিঝিল কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি ও র্যালি করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক জাহিদ হোসেন। এছাড়াও সংগঠনটির সমন্বয়ক সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিবিএ নেতা ও বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের সমন্বয়ক মিরাজ হোসেন ও ফয়েজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, কোনো ফ্যাসিবাদী সমর্থক গোষ্ঠী ঠাঁই আর কখনো বাংলার মাটিতে হবে না। দেশ ও জাতিকে রক্ষা করতে সর্বদা সংগঠনটির সকলকে এক হয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সেই ষড়যন্ত্র শুধু হচ্ছে চট্টগ্রামেই থেমে থাকে নাই, তারা গতকালকেও সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে তারা হচ্ছে আমাদের বিশৃঙ্খলা তৈরির অপপ্রয়াস চালিয়েছে। আমি অর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামী ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে যোগ সাজসে কৃষি ব্যাংকের বিভিন্ন দুর্নাম বদনামি করার অপপ্রচেষ্টা চালাচ্ছেন। আমরা এটার প্রতিবাদ জানাই এবং আগামী দিনে বাংলাদেশ কৃষি ব্যাংকের সুন্দর প্রশাসন এবং যারা আজকে এখানে ছিলেন ফ্যাসিবাদী, তারা এখন কৃষি ব্যাংকের নাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটা অফিসারদের একটা অংশ তারা এখানে তাদের পদোন্নতির নীতিমালার বাইরে যে তারা পদোন্নতি চাচ্ছে এবং ব্যাংকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এবং তাদের পিছনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখানে তারা উস্কানি দিচ্ছে। নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বানৌজা বিষখালী নৌবাহিনীর সক্ষমতার আরেকটি মাইলফলক। নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নৌপ্রধান। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি সব কথা বলেন।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন। দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন প্রয়োজন এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমার দৃঢ় বিশ্বাস আজ কমিশনকৃত নতুন জাহাজ বাণিজ্য বিষখালীর সংযোজনে নৌবাহিনীর সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে। এবার ঐতিহ্যবাহী লাঠি খেলার খবর। নতুন খেলোয়াড় ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যেতে বসেছে লাঠি খেলা। ঐতিহ্যবাহী এই খেলা টিকিয়ে রাখতে কুষ্টিয়ার গোপালপুরে আয়োজিত হয়েছে 3 দিনের লাঠি খেলার উৎসব। খেলা দেখতে আশেপাশের গ্রাম থেকে ভিড় করছেন উপচে পড়া মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রবীণ খেলোয়াড়রা নবীনদের লাঠি খেলার নানা কৌশল শেখাচ্ছেন। পায়ে ঘুঙুর পরে বাদ্যের তালে তালে প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে আত্মরক্ষার পাশাপাশি আক্রমণ করছিলেন তারা। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নানা বয়সী হাজারো মানুষ ভিড় জমায়। দর্শকরা নবীন ও প্রবীণ লাঠিয়ালদের খেলা দেখে মুগ্ধ হন। এলাকাবাসী মনে করে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার নেশায় আকৃষ্ট করতে হবে। আমাদের এই গোপালপুর গ্রামে এই লাঠি খেলাটা আবার অনুষ্ঠিত হয়েছে, সেটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। লাঠি খেলাটা অনেক সুন্দর। আমাদের গ্রামে প্রতি বছরে লাঠি খেলাটা হলে আমরা অনেক খুশি হব। প্রতি বছরে হলে খুব ভালোই লাগে। আমার বাড়ি যোধপাড়া, গোপালপুরে খেলা হচ্ছে, এই জন্য আমি এই খেলা দেখতে আসছি। খেলা দেখে মন মুগ্ধ হয়ে গেছে। লাঠিয়ালরা কেউ পিতৃপুরুষের ঐতিহ্য ধরে রাখতে যাচ্ছেন এই খেলা, আবার কেউ শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে চান। তবে খেলোয়াড় সংখ্যা কমে যাওয়ার কারণে দিন দিন বিলুপ্ত হওয়ার পথে এই খেলা। এ নিয়ে আশঙ্কায় বর্তমান খেলোয়াড়েরাও। এটা খেলি হচ্ছে আনন্দের জন্য, আমাদের ভিতরে এটা আনন্দ মহলের জন্য আমরা খেলা করি। প্রায় বছরেই আমরা খেলা করি। এই ঐতিহ্য ধরে রাখার জন্য অত্র এলাকাবাসী একমতে এক আত্মায় আত্মা মিশিয়ে আমরা খেলা করতেছি। ঐতিহ্যবাহী উৎসবগুলো টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। যদি খেলাধুলা আমরা করতে পারি তাহলে খেলাধুলায় মন মানসিকতা থাকলে, সাংস্কৃতিক মন থাকলে, খেলাধুলার মনে থাকলে যেমন শরীর এবং মন ভালো থাকবে এবং আমার সমাজ জাতীয় ভালো থাকবে। আপনারা জানেন যে লাঠি খেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। এটা শরীরচর্চা এবং চিত্ত বিনোদনের জন্য হয়। আমরা অত্র এলাকায় এটা আয়োজন করেছি। আমাদের অত্র এলাকায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গ্রুপ ছিল, তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টির জন্য, এলাকায় যাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সবাই একসাথে কাজ করতে পারে, এই জন্য আমরা এটার আয়োজন করেছি। এবং এই খেলাটা প্রতি বছরই বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে আমাদের এলাকায়, তো আমরা এটা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা। লাঠি খেলা যেন হারিয়ে না যায় সে বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।